হঠাৎ করে ভোটের পরে আপনাকে আন্দোলন নাই কেন ভাই? হঠাৎ করে মব কোথায় উদাও হয়ে গেল? দেওয়া হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের স্তম্ভকে অপসারণের কথা বলা হয়েছে এবং এমন কিছু কথাবার্তা দেওয়া হয়েছে যাতে বড় দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপিকে শেকলে বাঁধা যায়। এই সমস্ত উদ্দেশ্য সাধনের জন্য সংস্কার প্রস্তাব গেলানোর চেষ্টা করা হয়েছিল জাতিকে, এবং জাতিকে বিভাজনের চেষ্টা করা হয়েছিল। আমরা ধন্যবাদ জানাই বিএনপিকে যে তারা সেই সত্যটি বুঝতে পেরেছে। ধন্যবাদ আপনাকে। এটা হয়, আপনি আত্মসমর্পণ দলিলে যে সিভিল আর্ম ফোর্স লেখা আছে, এটা কারা? এই ছাত্র সংঘের সভাপতি কারা ছিল? এই 14ই ডিসেম্বরের বাড়ি বাড়ি নিয়ে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে এবং তাদের স্ত্রী কন্যা পুত্র এখনো জীবিত। তাদের চোখের সামনে আপনি ইতিহাস নাই করে দেবেন এবং বলবেন এটা ভারত এসে মেরেছে। এটা মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক না হলে এটা মবের মুল্লুক বটে। এই মবের মুল্লুক 18 মাস ছিল বলেই তার বিরুদ্ধে পুরো জাতি দুহাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা উদ্ধার পেয়েছি। জাতি একটা খুব বড় ধরনের ক্রাইসিসে পড়তে যাচ্ছিল, সেখানে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, মানে তারা প্রধান বিরোধী দল হিসেবে সংসদে গেছে। তো সেই জায়গায় আমরা আগামীতে বাংলাদেশের চেহারাটা কি দেখবো, এটা কিন্তু অবশ্যই আমাদের দুশ্চিন্তা। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন মানেই দোষণ নয়, প্রশ্ন মানেই উত্তর দিন জনাব ASM শাহরিয়ার কবির। দেখেন, আমি বলবো এটা মিথ্যার মূল্যকে পরিণত হয়েছে গত 15 বছর, এবং ব্যবসাটা ছিল হচ্ছে 71কে নিয়ে, আমার মহান স্বাধীনতা কিনে। যেমন ক্রিসমাস এখন একটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। ব্যবসা আসলে বলিনি, এই শেষ করতে ব্যবসাটা করছে তা আওয়ামী লীগ। এবং কি এই ব্যবসাটার মূল উদ্দেশ্য ছিল কি? ভারতীয় আধিপত্যবাদটাকে এদেশে বাংলাদেশকে হায়দ্রাবাদ করার। এ কথা আমার ভাইরা বলেন না। এই দেশটাকে হায়দ্রাবাদ করার যে ষড়যন্ত্র হলো, করিডোর না, আপনি ফেনীতে যে মিরেশ্বরায় 900 একর জমি দিলেন, ওই জমিটা দিয়ে দিলে ওই জমিতে ইন্ডিয়া যখনই ইন্ডাস্ট্রি হয়ে যেত তখন চিটাগাং আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আপনি যে করিডোর দিয়ে দিছিলেন, সেই করিডোর দেওয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যেত। আজকে যে কথাগুলো বলতেছেন কিছু ক্ষেত্রে আমি একমত, কিছু ক্ষেত্রে একমত। মানে যেমন উনি বললেন যে জাতীয় পার্টি, অনেক অভিযোগ তো এর আগেও ছিল, কিন্তু পাইপলাইন দিয়ে আমরা দেখছি ডিজেল এসেছে, সেটা তো আমাদের উপকার হয় না। এই জন্য কিছু জিনিস এই যে ওই উপকার হয়, এটা এবার বলে দিই। বাংলাদেশ হাঙ্গেরি থেকে 17টা রেলের ইঞ্জিন আনছিল, এবং এক একটা ইঞ্জিনের লাইফ লাইন ছিল হচ্ছে 27 বছর। ভারত থেকে তেল নিয়ে আসা হলো, সেই দিয়ে ওই ইঞ্জিন চালানো হলো। 7 বছর পর দেখা গেল ইঞ্জিন আর চলতেছে না। তেলের সমস্যা ছিল। আগে শোনেন, হাঙ্গেরিকে ডেকে আনা হলো যে তুমি বলছো 27 বছর ইঞ্জিন চলবে। তখন আমার সৈয়দপুরে বিরাট ওয়ার্কশপ ছিল, যে আমার 7 বছর পর ইঞ্জিনের অবস্থা হলো কেন? তখন বললো যে তুমি কি তেল ইউজ করছো, কোথায় তেল দেখা গেল সে তেলে সালফারের পরিমাণ এত ছিল যে ভিতরের সমস্ত মেশিনগুলোকে খেয়ে ফেলে, যে বিয়ারিং যেটা থাকে সেই বিয়ারিংটাকে খেয়ে ফেলে দিছে। এবং ওই সালফার আলা তেল ইন্ডিয়ায় ইউজ করে না। ইন্ডিয়া হচ্ছে আপনার এই বন্ধু, যে আপনার দেশের প্রতিষ্ঠান আপনাদের সবকে খেয়ে ফেলে দেওয়ার জন্য সে হচ্ছে সালফার। এই কথাকে আমরা কেউ বলি না। দ্বিতীয় কথা, আমরা যে ভাই যেটা বললো, ভাইয়ের আমার হয়তো ইন্টারপ্রিটেশন ভাই বোঝেননি, আমরা তা বলিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের কোন সময় আমাকে দেখাতে পারবেন যে আপনি একটা দলিল দেখান তো, এলএফও বাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের কোন বক্তব্যে 25 তারিখ আর আগ পর্যন্ত বলছে যে এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, যে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। একটা জায়গায় দেখেন তো, একটা বক্তৃতায় দেখাতে পারবেন তো? 25 তারিখ পর্যন্ত আই ক্যান চ্যালেঞ্জ যে একটা বক্তৃতা শেখ মুজিবুর রহমানের 70 সালের এলএফওর বাইরে। বরং কি হয়েছে আপনাকে বলে দিই, যে তিনি বরং কি বলছে, দাঁড়ারে আগে আমাদের ক্ষমতায় যেতে দে, তারপর কি দেশ তৈরি করতে হয় দেখায় দেবো। তার আগ পর্যন্ত কোনোদিন এই কথা বলেনি। আজকে ইম্পোর্টেড কথা কোথায় আসলো? ভাই যেটা বললো, হ্যাঁ এটা সত্যি। আগে শেষ করতে দেন, আপনি তো দিচ্ছেন ভাই, আমরা শেষ করে দিই আগে। আপনি তো বলতে গেলে খালি এটা নিয়ে আলোচনা হবে। এলএফও তো কি ছিল? আপনি তো এলএফওর ভিত্তিতেই আপনি ইলেকশনটা করছেন। আমার মনে হয় এই বিষয়ে হচ্ছে স্যার, আমি নিরপেক্ষ মানি, উনি তো জীবন্ত কিংবদন্তি। এলএফওর ভিত্তিতে আপনি 70 সাল নির্বাচন করছেন, এলএফওর ভিত্তিতে আপনি আওয়ামী লীগ ইশতেহার দিয়েছেন। আওয়ামী লীগ ইশতেহারে কি ছিল? যে আমরা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কোনো আইন করব না। এবং আপনার এলএফওতেও ছিল, একদম প্রথমেই ছিল, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করব না। আপনি ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম কি ইসলামের বিরুদ্ধে কি বিরুদ্ধে না? এবং সেকুলারিজমের জন্য আমরা মুক্তিযুদ্ধ করছি না। আমরা মুক্তিযুদ্ধ করছি কি? পাকিস্তান নিপীড়নের জন্য। আমরা মুক্তিযুদ্ধ কেন করছি? পাকিস্তান যে আমাদেরকে সর্বক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যের জন্য। আজকে আপনি একটা জিনিস বলেন, উনি যে বলেন মব রাজা ইউনূস সাহেবকে, তো মব রাজার আন্ডারে বাবা নিলেন কেন? আর আওয়ামী লীগের কথা বলেন, শোনেন, মুসলিম লীগকে কি মানুষ প্রত্যাখ্যান করেনি 71 সালের পর? করছে না করেনি? আপনি যদি জামাত ইসলামের কথা বলেন, জামাত ইসলামকে 40% ভোট দিয়ে জামাতকে প্রত্যাখ্যান করেনি। আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করছে না করেনি?
গত 1.5 বছর 2 বছর আপনি আওয়ামী লীগকে কি করছেন? কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি 15 বছর তো জামাতকেও নিষিদ্ধ করে রাখছিলেন। কি পারছেন? যদি মানুষ আপনাকে একটু ছোট করে ভালোবাসে, জানতে চাইছি, লেট please। দেম নো, সামনে আসুক রে ভাই, আপনার সাথে আসুক। এখন এইভাবে যদি আমরা পাল্টা প্রশ্ন করি তাহলে না, না, এই প্রসঙ্গে কথা বলতে হবে না তো ইতিহাস আরে ভাই, আমি ওনাকে বলছি, আপনি বলেন না কেন? আপনার আমি প্রাণ একটু আসলে ছোট বলবেন। জনাব, হ্যাঁ, ভাই। না, এই আজিজ ভাই বলবেন। এই যে ছোট করে জানতে চাই। ধর্মনিরপেক্ষতার বিষয়টা একটু বলি। উনি যে বললেন যে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল না, আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল যে 71-এ এরকম একটা রক্তস্নাত মুক্তিযুদ্ধ হবে। এই মুক্তিযুদ্ধের অভিজ্ঞান নাই। এই যে রক্ত স্নান হলো সেখান থেকে কিছু শেখা হয় নাই। এই যে জামাতি ইসলামীগুলো যেভাবে ওখানে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ধর্ষণ এবং হত্যা লুণ্ঠনে সহযোগিতা করলো ধর্মের নামে, সেখান থেকে জাতি কি শিখলো? সেইখান থেকে শিখলো সেকুলারিজমটাকে আনতে হবে রাষ্ট্রে। এবং এই সেকুলারিজম শব্দটা আর কোথাও নাই, ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানে। এটা মুক্তিযুদ্ধ জাত, এই কথাটি আমাদের বক্তব্য, যে মুক্তিযুদ্ধ থেকে একটা শিক্ষা আছে তো। আর 2 নম্বর হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আচ্ছা, ভারতীয় আধিপত্যবাদ আমরা 54 বছরে কি কি দেখলাম? শুধু তো আওয়ামী লীগ এই সময়ে ছিল না, আরও তো সরকার ছিল। সেই সময় আমরা হায়দ্রাবাদ হয়েছি, না বোম্বে হয়েছি, না মাদ্রাজ হয়েছি, না পাকিস্তান থেকে আমাদের গড় আয় ডাবল বানিয়েছি। আমাদের এই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এক্সেপ্ট জামায়াতে ইসলামী আমরা পেছন দিকে যাইনি। এবং এই পেছন দিকে যাইনি বলেই এই মব রাজার আমলে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে প্রীতি ও আহ্লাদের সম্পর্ক, আমরা দেখেছি ইনকিলাব শব্দ, আজাদি শব্দগুলো, এগুলো কিন্তু ও পাশ থেকে এসেছে। এবং ওই জায়গাগুলোতে আমরা আহ্লাদ করতে চাচ্ছি না বলেই আমরা ভারতের, আমার সময় ওনার সময় আমি কথা বলিনি, আমি একটু ছোট এবং করে আমরা জানতে চাই ভারতের আপনার কাছে। সাথে আমি একটু যেভাবে চোখে চোখ রেখে কথা ভিন্ন বলবো, প্রসঙ্গে আসতে চাচ্ছি। আমরা পাকিস্তানের সাথেও পেয়ারে পাকিস্তানের শব্দটি উনার মুখে কখনো শোনা যায় না। খালি ভারতীয় আধিপত্যবাদী শোনা যায়, পাকিস্তানি তাকাল্লুল শব্দটি শোনা যায় না। উনার জন্য আমি একটা শব্দ দিয়ে দিলাম, পাকিস্তানি তাকাল্লুল। ওই শব্দটির অর্থ হচ্ছে পাকিস্তানি আধিপত্যবাদ। আমরা যেমন ভারতীয় আধিপত্যবাদ মানি না, পাকিস্তানি তাকাল্লুল মানি না। হ্যাঁ, পাকিস্তানি তাকাল্লুলের বিরুদ্ধে উনি বলবেন বলে প্রত্যাশা করি। ধন্যবাদ এবং আপনাকে। এই ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এই মুক্তিযুদ্ধজাত বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। ধন্যবাদ আপনাকে জনাব সুব্রত চৌধুরী। একটু আসতে চাই, গত 17 মার্চ 1 মাস পূর্ণ করেছে বিএনপি সরকার। এই 1 মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, ওইভাবে মূল্যায়ন করার এখনো সময় সময় হয়নি। আসেনি, যদিও তবে 5 বছরের যেগুলো তুলনায় 1 মাস সিমটম খুবই কম। দেখা যাচ্ছে সেই ব্যাপারে সরকারের আরো একটু কঠোর অবস্থানে থাকা দরকার এবং সজাগ দৃষ্টিতে। যেমন ধরেন এই যে অ্যাক্সিডেন্ট গুলো হলো ঈদের সময়, আমরা তো একটা স্বস্তিদায়ক যাত্রা চেয়েছিলাম, তাই না? একজন মন্ত্রীকে আপনি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসে আছেন, তো উনি কোথায় যাবে? উনি নৌপথে যাবে, আর কি যেন রেলে যাবে, সড়কে যাবে। ছুটাছুটি অবশ্য উনি করেছেন, কিন্তু তেমন তো আমরা ইমপ্রুভমেন্ট তো দেখি নাই সেরকম। তারপরে যেগুলো অ্যাক্সিডেন্টগুলো হলো সেগুলোর ব্যাপারে যে একটা কঠোর অবস্থানে নেওয়া, সেটাও দেখি নাই। ধীরে ধীরে হয়তো নিচ্ছে তারা, এবং প্রায় 204 জন বোধহয় ঈদ যাত্রাতে আমরা ভাই বোনদের হারিয়েছি শিশু হত্যা। একটা প্রসঙ্গ আনতে চাচ্ছি জনাব সুব্রত চৌধুরী, একটু জানিয়ে রাখি, আপনাকে একটু জানাতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে এবং করছেও। তার মানে কি যারা দেশের বাইরে আছে তারা দেশে এসে রাজনীতি করতে পারবে? না, উনি বোধহয় অন্যান্য দলের কথা বলেছে, মানে 14 দল যেটা ছিল অ্যালায়েন্স, তাদের কথা বলেছে, অন্যদের ব্যাপারে তো বলে নাই। এখন বিএনপি তো একটা বৃহৎ রাজনৈতিক দল, এবং নিশ্চয়ই আওয়ামী লীগের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। হয়তো এই মুহূর্তে তারা বলেছে যে না, সরকার এখনো ওইটা বন্ধ আছে, কার্যক্রম বন্ধ রাখবে। ধন্যবাদ। তবে আমরা আশা করবো যে ওইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেটা যে সুফল বইয়ে আনে না, সেটা তো অতীত অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি। তো আমরা আশা করবো যে একটা রাজনৈতিক পরিবেশটা ফিরে আসুক, সকল রাজনৈতিক দল মতের সবাই যেন রাজনীতির মানে এখন মাঠে তাহলে থাকতে পারে। রাজনৈতিক পরিবেশ নেই দেশে, এরকম কিছু? হয়তো নতুন সরকার হিসাবে তারা আরো কিছুদিন হয়তো সময় নেবে, কিন্তু আমরা আশা করব যে কারো বিরুদ্ধে যেন কোনো ধরনের নিষেধাজ্ঞাটা না থাকে। এটা থাকলে পরে হয় কি, তখন ওই আন্ডারগ্রাউন্ডে কাজগুলো আবার শুরু হয়। ইদানিং আবার দেখলাম যে ওই যে দক্ষিণাঞ্চলে না কোন দিকে যে যারা আন্ডারগ্রাউন্ড পার্টি করতো, সর্বহারা পার্টি, তাদের নাকি আবার কিছু অ্যাক্টিভিটি শুরু হয়। হ্যাঁ, আমরা দেখেছি যে বিভিন্ন তো জায়গায় এগুলো তো দেশের জন্য দেয়াল ভালো না আর পর্যন্ত কি। তারা প্রচার করছে, সুতরাং দেয়াল লিখন। একটা বৃহৎ রাজনৈতিক দলকে যদি আপনি বেশি দিন নিষিদ্ধ করে রাখেন, তাহলে তো তারা আন্ডারগ্রাউন্ডে হয়তো কাজ শুরু হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তা আমরা সেইভাবে দেশটাকে নিয়ে যেতে মানে চাই। চরমপন্থীরা কি এখন নিরাপদ মনে করছেন না, দেশকে? তাহলে কেন তারা পোস্টারিং তো হয়ে গেছে। মাথাচাড়া দিচ্ছে? আমরা আশা করবো যে এগুলোর থেকে যেন আমরা মুক্ত থাকি। আমরা আর পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে অগ্রসর হতে চাই। সকলের গণতান্ত্রিক অধিকারটুকুন যেন আমরা
সমানভাবে প্রযোজ্য হয় সব ধন্যবাদ ক্ষেত্রে। জনাব মাহবুব আজিজ, একটু আসতে চাই আপনার কাছে। আমরা কিছুদিন আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম কুমিল্লায়, বাস এবং ট্রেনের সংঘর্ষে 204 জনের মৃত্যু হয়েছে। এটি সরকারের একটি একটি দুর্ঘটনা না, সব মিলিয়ে 204 দুঃখিত মানে ওখানে 12 জন। 12 জন। এর আগেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, সব মিলিয়ে 204 জনের মৃত্যু হয়েছে। এদের বিষয়ে সরকার আসলে কি ব্যবস্থা নিয়েছেন? এবং আমরা তো দেখেছি যে মানুষ মারা গেলে অভ্যুত্থান পর্যন্ত হয়ে গেছে। এই 204 জনের তাহলে কি জীবনের কোনো মূল্য নেই সরকারের কাছে, বা তারা কি ব্যবস্থা নেবেন? আসলে আমাদের তো পুরো কাঠামোটাই নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা যেমন বিভিন্ন সরকারের দুর্বলতা ছিল, তারপরে মব সন্ত্রাসী যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তো তখন আসলে সেই অর্থে তো কোনো কাজই হয় নাই। তারা ইতিহাস চর্চায় ব্যস্ত ছিলেন। একজন আপনি এই প্রশ্নগুলো তো আমাদের এখানে করা উচিত যে উপদেষ্টারা যে কাজে যুক্ত হয়েছিলেন কোন যোগ্যতায়? প্রধান উপদেষ্টা তো ফুটবল খেলছিলেন, আর অন্যান্য উপদেষ্টারা তো বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া থেকে 2-3টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সংস্কৃতি উপদেষ্টাতে দেখলাম যে তারপরে তিনি সংস্কৃতি উপদেষ্টা হিসেবে অবতীর্ণ হবার পর কি করে সাম্প্রদায়িক শক্তিকে আরো শক্তিমান করা যায় তার ব্যাপারে নানান রকম কথাবার্তা বলতে শুরু করলেন এবং জাতিকে খণ্ড বিখণ্ড করবার চেষ্টা করলেন, ডানপন্থা উস্কাইয়ে দিলেন। তো ওই জায়গা থেকে তারা তো আসলে কাজগুলো সেভাবে করতেও পারেনি, অভিজ্ঞতাও ছিল না। এখন মাত্র সরকার এসছে, এই রাজনৈতিক একটা সরকার আসবার পর কিছু কিছু ক্ষেত্রে তো আমরা অবশ্যই পরিকল্পনাহীনতা দেখছি। বিশেষ করে যখন আপনার দুর্ঘটনায় কারো হাত নেই, এটা স্বাভাবিক, কিন্তু দুর্ঘটনার পর যে বার্তাটি সরকারের পক্ষ থেকে যাবে সেইটা কিন্তু অনুপস্থিত আমরা দেখলাম। 204 জনের মৃত্যু কিন্তু ছেলে খেলা নয়। আপনি দেখুন যে 4 দিন 5 দিনের মধ্যেই ঘটনাগুলো ঘটেছে। আপনি রাত 3টার সময় পদুয়ার বাজার বলে একটা জায়গায় কুমিল্লায় বাস এবং ট্রেনের সংঘর্ষে 12 জন সরকারিভাবে নিহত হয়েছেন। আমরা এভাবে শুনেছি যে আরো বেশি নিহত রাত 3টার সময়, এবং সেখানে এমপিকে দেখলাম অডিও কল, তিনি মন্ত্রীর সাথে কাঁদতে কাঁদতে বলছেন যে ভাই এখানে একটা আপনি ওই যে গেট তৈরি করে দেন। কেন একজন এমপিকে কাঁদতে হবে? একটা গেট একটা প্রহরার, এটা একটা সাধারণ একটা ব্যাপার, সাধারণ মানুষের জীবন সেখানে জড়িত। তার মানে এই কথাও উনি বলেছেন এমপি, যে এর আগে সরকার প্রধানদের ছিল এখানে বরাদ্দ ছিল, যারা ওখানে আমলা ছিলেন তারা পুরো লুটপাট করে খেয়ে ফেলেছেন। অর্থাৎ এই লুটপাট তন্ত্র যেটা আওয়ামী লীগ করেছে 15-16 বছর, তার আগে যারা করেছেন এই অন্তর্বর্তীকালীন সময়ে সেটা অব্যাহত ছিল। কাজে এই যে এই অব্যাহত রাজনীতি যেন একটা মৌচাকে পরিণত হয়, টাকা বানানোর একটা যন্ত্রে পরিণত হয়, যখন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য কিন্তু আমরা সংসদ চেয়েছি, আমরা সংসদে জবাবদিহি একটা শাসন চেয়েছি। এই জায়গাতে কথাবার্তাগুলো উঠবে, দায়িত্ব নিতে চেয়েছি। আমরা যে গণতন্ত্রের কথা বলি সেখানে কিন্তু গণতান্ত্রিক যারা মন্ত্রী থাকেন তারা কিন্তু দায়িত্ব নেন। আমরা পদত্যাগের উদাহরণ দেখেছি। আমাদের 54 বছরে কয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন সড়ক দুর্ঘটনা বা দায়িত্ব অবহেলার কারণে? এই যে গেটগুলো বানানো হয় না, এগুলো কি সরকারি যেই কর্মচারী আছেন তাদের অবহেলা নয়? তাদেরকে কি শাস্তি দেওয়া হবে এটা আমরা দেখতে চাই। এই 204 জনের মৃত্যুর এটা তদন্ত হোক, যার যায় সেই তো বোঝে। এখানে রাষ্ট্র কেন নির্বিকার হিসেবে থাকে? এই নিয়তির হাতে আমরা এর আগে দেখেছি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এর আগে দেখেছি যে ধাক্কা দিয়েছে আওয়ামী লীগ, বলেছে বিএনপি ধাক্কা দিয়ে নাকি ফেলে দিয়েছে রানা প্লাজায়। কাজেই এই সমস্ত কথাবার্তা আমরা শুনতে চাই না। আমরা দেখতে চাই পরিকল্পনা, জবাবদিহিতা এবং একটা সুশাসন হলেই আপনার সর্বত্র কিন্তু এই দুর্ঘটনা কমে যায়। ধন্যবাদ আপনাকে জনাব এস এম শাহরিয়ার কবির। একটু আসতে চাই, সরকারের এই যে 1 মাসে আমরা দেখেছি যে নির্বাচনে তাদের যে প্রতিশ্রুতি ছিল, প্রধান প্রতিশ্রুতি, সেগুলো ইতিমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছে। তার মধ্যে একটি হচ্ছে খাল খনন কর্মসূচি। যেটা বলছিলাম যে নদীতে তো এখন পানি নেই, খাল কাটলে আসলে পানি আসবে কিনা, এটার চাইতে কি এটা জরুরি ছিল, যেটা খাল দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা, সেটা কি বেশি দরকার কিনা? কোনটা আসলে দরকার, খাল খনন নাকি পুনরুদ্ধার করা? আচ্ছা, প্রথমে আমি একটু গভীর শ্রদ্ধা জানাচ্ছি পাদুয়ায় বাজারে যারা নিহত হয়েছেন, এবং এটা নিহত না এর জন্যে ওবায়দুল কাদের সাহেবের ফাঁসি হওয়া উচিত। দেখেন কেন বললাম শুনেন, এটা দেখেন ওবায়দুল কাদেরকে কেন নিয়ে আসলাম পাদুয়া বাজারে। পাদুয়া বাজারে টেন্ডার হলো ভাই, 4টা সেগমেন্ট হলো চিটাগাং হাইওয়েতে হয়ে, এই কাজটা একটা চাইনিজ এমবিএল যারা হচ্ছে এই পদ্মা সেতু করলো, সে এমবিএল এবং পিবিএল হচ্ছে এই আপনি গুলশানে দেখতে পাবেন, এদেরকে এই কন্ট্রাক্টটা দেওয়া হলো এবং এদেরকে 2টা সেগমেন্ট দেওয়া হলো এই ঢাকা চিটাগাং রোডে। আওয়ামী লীগ এসেই ওবায়দুল কাদের উঠে বললো কি জানেন, আমার ভাইকে 60% শেয়ার দিতে হবে, অথবা এই পিবিএল এর মালিকের দাউদকান্দিতে নদীর কাছে প্রায় 17 না 18 একর জমি ছিল, ওবায়দুল কাদের বললো যে এটা দিতে হবে।
স্টিল আই রিমেম্বার, কারণ আমি তখন আরবিট্রেশনের চিঠি দিয়ে, কারণ তাকে টার্মিনেশনের নোটিশ দিচ্ছে, এবং কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে জানেন? 84% কাজ, 84। এবং এই যে আপনি বললেন রেলগেটের কথা, রেলগেট ওই ইয়ার মধ্যে ছিল যে নিচে রেলগেট করতে হবে, কারণ পাদুয়াবাদের ওটার হচ্ছে ওভারব্রিজ করা হলো যাতে উপর থেকে সব যায়, আর নিচে রেল লাইন। তাহলে আপনি রেল লাইনে যেমন এই যে মহাখালীতে দেখতেছেন না যে নিচে, তাহলে সেখানে তো আপনার একটা গেট থাকতে হবে। এটা কিন্তু ফান্ডামেন্টাল, ইটস নট এ ম্যাটার অফ জোক যে না আপনি ইঞ্জিনিয়ার আমি করে দিছি, এটা হয়নি। এমপি সাহেব যে কাঁদতেছে, তার আগে এমপি সাহেবের করা উচিত ছিল, এটা হয়নি কেন? যখন এই চিটাং হাইওয়ে, খানে চিটাং হাইওয়ে, কিন্তু এই এমপি সাহেবের আগে তো 1.5 বছর, সেটা 1.5 বছর না, আমি আপনাকে বলতেছি এই কাজটা কি করলেন জানেন? পরে টার্মিনেট করে দিচ্ছে পিবিএল কে, করে 3 বার বৃদ্ধি করলেন ওবায়দুল, 3 বার। যেটা শেষ হওয়ার কথা ছিল কত, মানে 12,000 বা কততে, সেই কাজটা আমি টাকাটা এক্স্যাক্টলি মনে নাই, 3 বার রিশিডিউল করে 3 গুণে সে কাজ শেষ পর্যন্ত শেষ করলেন, এবং সে কাজের যা ছিল তাই আছে। সেই জন্য বললাম যে বাংলাদেশের যে সংস্কৃতি গত 15 বছর আমি চোখের সামনে দেখলাম, যে এই যে কাজটা শেষ না হয়েও নিজের লোক হলে, তমা হলে, কাজ শেষ না হলে 60% হলে হ্যান্ড ওভার হয়ে যায়। আপনি থার্ড টার্মিনাল আপনি উদ্বোধন করে দিচ্ছেন, কত পার্সেন্ট কাজ নিয়ে? থার্ড টার্মিনাল যে শেখ হাসিনা যদি উদ্বোধন করছেন, সেই 70%ও কাজ হয়নি। তাহলে 84% পিবিএল এর মধ্যে, সেই কোম্পানিটা এখন নিয়ারলি ব্যাংকরাপ্ট। সেই ইঞ্জিনিয়ার আমিনুল হক সাহেবের সেই কোম্পানি পিবিএল আজকে নিয়ারলি ব্যাংকরাপ্ট, এই এক ওবায়দুল কাদেরের জন্য। সেজন্য বললাম ওনার ফাঁসি হওয়া উচিত। এবার আপনার কাছে আসি, যে নদীর ইয়াটা দেখেন, নদীর আমাদের একটা বিখ্যাত মামলা আছে, স্যার জানেন, সেটা হচ্ছে 2 জন জাজ সাহেবের রায় দেওয়া আছে। সে রায়ে বলছে সিএস খোতান অনুযায়ী আজকে আমাদের দেশে 3300 নদী হারায় গেছে, নদী এবং খাল, 3300 নদী এবং খাল হারায় গেছে, যেটা সিএসএ কি ছিল, নদী এবং খাল ছিল। মইনুল হক চৌধুরী স্যার নির্দেশ দিলেন গভর্নমেন্টকে এগুলো পুনরুদ্ধার করার, ওটা হিমাগারে থেকে গেল। আজকে আপনি দিনাজপুরে যে খাল কাটতেছেন, খাল কাটতে গেছেন, আমি কিন্তু বলতেছি খালের দরকার আছে, ভালো কথা। আপনি খাল কাটার প্রোগ্রাম কেন নিয়েছিলেন এটা জানেন? আপনি জিয়া রহমানকে কেন খাল কাটার প্রোগ্রাম দিয়েছিলেন? জাদু মিয়া, কারণ দ্যাট ইজ এ পলিটিক্যাল প্রোগ্রাম। কারণ তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভালো বক্তব্য দিতে পারতেন না, তাহলে মানুষের সাথে কমিউনিকেশন কি হবে? তখন উনি বললেন যে ঠিক আছে, গ্রামের মধ্যে খাল কাটো, হেলিকপ্টার এক জায়গায় নামাও, আর মাইলকে মাইল, কারণ জিয়া রহমান সাহেব হাঁটতে পারতেন। সো আজকে আপনি যে দিনাজপুরে খাল কাটলেন কোদাল দিয়ে, একদম এক্সকাভেটারের যুগ, কোদাল পাইলেন না, তো দিচ্ছেন 2 নদী, করতোয়া নদী, আপনি বগুড়া তো আপনার কনস্টিটুয়েন্সি, আপনি জানেন যে করতোয়ায় শুকায়া কচুরি পানা ছাড়া, আমরা সেটাকে বলি হচ্ছে বাতরাস, বাতরাস ছাড়া আর কিছু নাই, এবং সেই নদী দখল হয়ে নদীর মাঝখানে পর্যন্ত বিল্ডিং উঠে গেছে। করতোয়া খোদ বগুড়াতে নদীর মাঝখানে, আমার নওগাঁ তুলসী গঙ্গা, ভরাট হওয়া না খালি, অর্ধেক নদী আপনার দখল হয়ে গেছে। আপনি যদি আগে নদীগুলো কি করবেন, আপনি ওটা দেন না ঢাকায়, এই যে মিরপুর 15-তে খাল, সে খালে কি করবো, খালের ভিতরে আপনার আরসিসি পিলার দিয়ে উঠছে, আরসিসি পিলার উঠছে। আপনি এগুলো আগে করবেন, আগে আপনাকে কি করতে হবে, সমন্বিত প্ল্যান করতে হবে, সমন্বিত প্ল্যান করে তারপর ভাই খাল 1 টাকা, খাল 500 টাকা দেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা, বাজেট হওয়ার আগে পার্লামেন্টে আপনি আলোচনা না করে ফান্ড পাইলেন কোথায়? ওই যে ভাইয়ের কথা অনুযায়ী যদি বলি, মবের বাচ্চা তো কোনো ফান্ড রেখে দেয়নি আপনার ফ্যামিলি কার্ডের জন্য, মবের বাচ্চা তো আপনার এগ্রিকালচার কার্ডের জন্য ফান্ড রেখে দেয়নি, খাল কাটার জন্য ফান্ড রেখে দেয়নি। বাজেট পাস না হলে স্যার এটা ভালো জানে, কনস্টিটিউশনে চ্যাপ্টার 2-তে বলা আছে ফান্ড আগে অ্যালোকেটেড হতে হবে, তারপর আপনি খরচ করতে পারেন। রাষ্ট্রের ওনারাও বলছে কি অমুকের একটা ফান্ড ছিল, সেই ফান্ডটা আমি এখানে খরচ করছি। আপনি ফান্ড আরেক জায়গায় ডাইভার্ট করতে পারবেন না, পাবলিক মানি। উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট ইউ ক্যান নট ডাইভার্ট দ্য ফান্ড। তার মানে হচ্ছে আপনি সংবিধান প্রতিটা ক্ষেত্রে লঙ্ঘন করতেছেন, আর সংবিধান দোহাই দিয়ে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করতেছেন না। সো এইটাই হচ্ছে আমি দেখি গত 1 মাসের অ্যাচিভমেন্ট। যে একটু জানতে চাই, এই একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে 1 দশক পরে যে পাবনায় আবারও চরমপন্থীদের পোস্টার এবং দেয়াল লিখন কিন্তু সম্প্রতি সংবাদ মাধ্যম, গণমাধ্যম সব জায়গায় কিন্তু প্রকাশ হয়েছে, আমরা দেখেছি যে এখন আসলে চরমপন্থীরা কেন মাথা চাড়া দিয়ে উঠছেন, তারা এই সরকারের আমলে, অথবা এখন তারা নিরাপদ বোধ মনে করছেন কিনা, এই কারণে কি তারা মাথা চাড়া দিয়ে উঠছেন? তার আগে একটু ভাইয়ের যে কথা বলছিলেন, ইনকলাব জিন্দাবাদ, ছোটবেলায় আমার খুব বই পড়ার খুব শখ ছিল, ছোটবেলা থেকে, যে ঘরের বাইরের কথা এখনো মনে আছে, স্যারের যদি হয়ে থাকে একটু ছোট করে জানান। একদম ছোট করে বলতেছি। ঘরে বাইরেতে যে জমিদার ছিল, তার বন্ধু ছিল, সে ছিল নকশাল, সে যখন বাসার পাশ দিয়ে ইনকলাব জিন্দাবাদ সেই সময় থেকে আসছে, সেই সময় কিন্তু মাথার মধ্যে প্রথম ঢুকছে। আজকে যখন বলা হচ্ছে ইনকলাব জিন্দাবাদটা কিন্তু কোনো মুসলমানের স্লোগান না, হিন্দুর স্লোগান না, এটা ভারত মাতার মুক্তির স্লোগান ছিল, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন।
এবার সেকেন্ডে আপনাকে বলি, আপনি যাকে চরমপন্থী বলতেছেন, তোহা সাহেব কি চরমপন্থী? চারু মজুমদার কি চরমপন্থী? টিপু বিশ্বাস কি চরমপন্থী? ওইদুর রহমান কি চরমপন্থী? আলমগীর কবির কি চরমপন্থী? নকশাল, যারা নকশালবাদী আন্দোলন করছে, মাওবাদী আন্দোলন করছে, আমার লার্নের সিনিয়র কামরুল হক সিদ্দিকী, সেও সমাজ পরিবর্তন করতে গেছে। তাহলে কি তাদেরকে আপনারা এটা বলবেন না? আপনি দেখেন বাংলা ভাই ছিল এক্সট্রিমিজম, বাংলা ভাই ছিল কি চরমপন্থী, কারণ সে সমস্ত কোর্ট কাছারিতে বোমা ফাটাই দিছে একদিনে। তার জন্য সরকার কি করছে, তার ব্যবস্থা নিছে, তাকে অ্যারেস্ট করছে, ফাঁসির কাস্টে ঝুলাই দিছে। আপনি এখন দর্শনকে বলবেন না কি করবেন? যেমন আমরা ক্রস ফায়ারে দিয়ে মারছি, দর্শনকে তো আপনি ক্রস ফায়ার দিয়ে মারতে পারবেন না। যেমন ইউনূস সরকার সবচেয়ে বড় ব্যর্থতা, আওয়ামী লীগ দল হিসাবে তার বিচারটা না করা। বিচারে যদি আওয়ামী লীগ ব্যান না হতো, আজকে এই নির্বাচনে আওয়ামী লীগ কি করতে আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ না, কার্যক্রম করেছেন নিষিদ্ধ একটা তিনি, জিনিস, কিন্তু আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান করা, না, সেটা তো আপনি- বিচার তো আর আগে মানে কারো হস্তক্ষেপ থাকবে না, আমি বিচার তো আপনাকে বিচারের অধীনে চলবে। কথাটা শুনুন। জি প্লিজ। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করার মতো জঘন্য কাজ নাই। আবার আপনি শোনেন, আপনাকে ওই ম্যান্ডেট কে দিল? ইউনূস সাহেব। আপনি চার্জ ফ্রেম করতে কয়দিন লাগে? আপনি কি এটা জানেন যে এই মানব যে আপনি ইয়া করলেন 18 মাসে আপনি চার্জ ফ্রেম করতে পারতেন না? কোর্ট অর্ডার দিতে পারতো না শুনানি করে যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়ে থাকবে যতক্ষণ এই মামলা শেষ না হয়? আজকে তো আপনি ঠুক করে যে ইয়া দিয়ে দিলেন, কি আমার জুলাই সনদ নিয়ে আপনি যে আদেশ, প্রেসিডেন্টের আদেশ, সেই আদেশের রিট ফাইল করে দিলেন, দিয়ে পার্লামেন্টে বলেছে ওই রিট চলমান, অথবা আমি কিছু করতে পারবো না। প্রশ্ন হচ্ছে কি, আমরা সবাই কি ধোকার মধ্যে পড়ছি? ভাইয়ের সাথে আমি কিন্তু এক জায়গায় একমত যে এই 17 মাসের অ্যাকাউন্টেবিলিটি যদি ইউনূস সরকারের কাছে চাওয়া হয়, ওনাদের অ্যাচিভমেন্ট গুলো কি কি? হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট শেষ করে দিই। ডানপন্থাকে না না না, এটা আপনার কাছে হতে পারে, আমার কাছে হচ্ছে প্রধান যে বিরোধী দল ওনাদের হিসেবে বসিয়ে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে ওনারা যাদের এই জুলাইয়ের বিরুদ্ধে যারা পদচারণা করছে, যে মিডিয়ার যে নগ্নতা, যে এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় যে জুলাই